ঢাকার পল্লবীর বাসিন্দা আরমানের ঘটনা। পেশায় তিনি ছিলেন একজন বেনারসি কারিগর। 2016 সালে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার করে, কিন্তু পরে জানা যায় মামলার প্রকৃত আসামি ছিলেন শাহাবুদ্দিন নামে আরেক ব্যক্তি। দুইজনের বাবার নাম একই হওয়ায় পরিচয় বিভ্রাটের অভিযোগ ওঠে। আরমানের পরিবার জানায়, গ্রেপ্তারের পর কয়েকদিন পর্যন্ত তারা তার কোনো খোঁজ পাননি। পরে জানতে পারেন তিনি কারাগারে রয়েছেন। দীর্ঘ কয়েক বছর সাজা ভোগের পর শেষ পর্যন্ত হাইকোর্টের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনাটি আরও আলোচিত হয় আরমানের একটি অভিযোগকে ঘিরে। তার দাবি, 2019 সালে কাশিমপুর কারাগারে প্রকৃত আসামি শাহাবুদ্দিন তার সঙ্গে দেখা করতে এসে বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দেন। যদিও এই অভিযোগের বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বিচারিক সত্যতা প্রতিষ্ঠিত হয়নি, তবু ঘটনাটি দেশের তদন্ত ব্যবস্থার নির্ভুলতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করে। কারণ একটি পরিচয়গত ভুলের কারণে একজন নিরপরাধ ব্যক্তি বছরের পর বছর কারাভোগ করেছেন। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন সংশোধন এনে অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ ও এর প্রচারের মতো অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধের ক্ষেত্রে আসামির কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার বাধ্যতামূলক নয় এমন বিধানও যুক্ত হয়েছে। সরকারের যুক্তি, প্রযুক্তি নির্ভর অপরাধ মোকাবেলায় আইনকে সময়োপযোগী করা জরুরি। তবে আইনটি পাশ হওয়ার পরপরই আইনজীবী, মানবাধিকার কর্মী ও গবেষকদের একাংশের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, যেখানে তদন্ত ও বিচার ব্যবস্থায় এখনও নানা দুর্বলতা রয়ে গেছে, সেখানে আরও কঠোর শাস্তি কি সত্যি মাদক নির্মূলে কার্যকর হবে, নাকি ভুল তদন্তের শিকার নিরপরাধ মানুষই বড় ঝুঁকিতে পড়বেন? এই বিতর্কের কেন্দ্রে ফিরে এসেছে নতুন আইনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ডিজিটাল প্রমাণের বিষয়টি। সংশোধিত আইনে বলা হয়েছে, অনলাইনে সংঘটিত মাদক অপরাধের ক্ষেত্রে সবসময় আসামির কাছ থেকে মাদক উদ্ধার করতে হবে না। চ্যাট, অনলাইন লেনদেন, ডিজিটাল যোগাযোগ কিংবা অন্যান্য ইলেকট্রনিক তথ্য প্রমাণের ভিত্তিতেও মামলা পরিচালনা করা যাবে। সরকারের মতে, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক ব্যবসা দ্রুত বিস্তার লাভ করছে। ফলে কেবল শারীরিকভাবে মাদক উদ্ধারকে প্রমাণের একমাত্র ভিত্তি করলে অনেক অপরাধী আইনের আওতার বাইরে থেকে যেতে পারে। তবে এখানেই উদ্বেগের জায়গা দেখছেন আইন বিশেষজ্ঞদের একটি অংশ। তাদের মতে, ডিজিটাল ফরেনসিক তদন্ত, তথ্যের সত্যতা যাচাই এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত না হলে স্ক্রিনশট, ভুয়া অ্যাকাউন্ট, হ্যাকিং বা সাজানো ডিজিটাল তথ্যের অপব্যবহারের আশঙ্কা থেকেই যায়। তাই এই ধরনের প্রমাণ ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের ফরেনসিক পদ্ধতি ও কঠোর বিচারিক যাচাই অপরিহার্য বলে মনে করেন তারা। বাংলাদেশে মাদক মামলায় মৃত্যুদণ্ডের বিধান অবশ্য নতুন নয়। 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেই নির্দিষ্ট পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদক বহনের জন্য মৃত্যুদণ্ডের সুযোগ রাখা হয়। সেই আইনের আওতায় ইতোমধ্যে একাধিক মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এর মধ্যে 2024 সালের ঢাকার একটি আদালত বতসোয়ানার নাগরিক লেসেদি মোলাপিসিকে বিপুল পরিমাণ হিরোইন বহনের দায়ে মৃত্যুদণ্ড দেন। তার আইনজীবীদের দাবি ছিল, তিনি আন্তর্জাতিক মাদক চক্রের একজন সদস্য নন, বরং একজন বাহক বা ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিলেন। আদালত অবশ্য রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে রায় দেন। সরকারি তথ্য অনুযায়ী স্থল ও সমুদ্র মিলিয়ে অন্তত 17টি রুট ব্যবহার করে মাদক বাংলাদেশে প্রবেশ করে। এর মধ্যে সমুদ্র পথের গুরুত্ব সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। বিজিবির তথ্য বলছে, গত বছর তারা বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদক জব্দ করেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই স্বীকার করেন, জব্দ হওয়া চালান মোট পাচারের একটি অংশ মাত্র। অর্থাৎ সীমান্তে জব্দ অভিযান জোরদার হলেও পাচারের পুরো নেটওয়ার্ক এখনো অক্ষত রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশের বিচার ব্যবস্থার বাস্তবতাও নতুন আইন নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশের আদালতগুলোতে 6 লাখের বেশি মাদক মামলা বিচারাধীন। বিভিন্ন সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট ফৌজদারি মামলার একটি বড় অংশই মাদক সংক্রান্ত। ফলে বিচার প্রক্রিয়ার উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব পরিসংখ্যানেও দেখা যায়, তাদের দায়ের করা
উল্লেখযোগ্য সংখ্যক মামলায় শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি। অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো এক প্রতিবেদনে তদন্তের বেশ কিছু দুর্বলতার কথা উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ এজাহার, আইনসম্মতভাবে জব্দ তালিকা প্রস্তুত না করা, নির্ভরযোগ্য সাক্ষীর অভাব এবং কিছু ক্ষেত্রে অভিযোগকারী ও তদন্ত কর্মকর্তার একই ব্যক্তি হওয়া। এসব দুর্বলতা বিচার প্রক্রিয়াকে জটিল করে তোলে এবং অনেক মামলার অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে।